আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে খেলা ঘুরিয়ে দিল চীন রাশিয়া, মুখোশ খুলে গেল আমিরাতের। যুদ্ধের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি চীন রাশিয়া ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই ত্রিমুখী যুদ্ধ বিরতি নিয়ে নানা ধরনের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। কখনো আশার আলো দেখা যাচ্ছে, আবার কখনো ঈশান কোণে অন্ধকারের ঘন ঘটা। কিন্তু এবার চীন রাশিয়া স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল যে আর কালক্ষেপণ নয়, আর আলোচনার নামে মকারি নয়। এখন সত্যিকার অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থবহ আলোচনা করতে হবে। কোনো অজুহাতে এই আলোচনা থামিয়ে দেয়া যাবে না, বা এমন অদ্ভুত কোনো শর্ত হাজির করা যাবে না যার মধ্য দিয়ে ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। সেই জন্য আজকের এই ঘটনা, রাশিয়া এবং চীন শক্তভাবে কঠোরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অন্য আরেকটি ঘটনা হচ্ছে একদম মুখোশ খুলে গিয়ে নগ্ন রূপ প্রকাশ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র দাবিদার আরব আমিরাতের। সেই ঘটনাও আমরা বলবো কেন আমরা আরব আমিরাতকে বিশ্বাসঘাতক বলি। প্রিয় দর্শক, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন যে ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে আজকে এই তথ্য জানানো হয়েছে। আমরা সবসময় দেখে আসছি যে ইরানের উপর একটা চাপ প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নানা ছুতোয় ইরানকে ছোট করবার প্রয়াস, ইরানের লড়াইকে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা। এটার বিরুদ্ধেই মূলত আজকে আমরা দেখলাম যে চীন রাশিয়ার প্রতিনিধিরা খুব সোচ্চার হয়েছেন। তাদের সাফ কথা যে যদি আপনারা আলোচনা করতে চান, সমঝোতায় বসতে চান, তাহলে দুই পক্ষকেই ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। বিশেষ করে ইরানের উপর এমন কোনো শর্ত আরোপ করা যাবে না যেটা আলোচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তো এই পরিপ্রেক্ষিতেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে এই ধরনের মন্তব্য করা হয়েছে। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র সাধারণত শক্তির অবস্থান থেকে আলোচনা করে এবং সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞা কঠোর করার হুমকি দেয়। তবে তার মতে এই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর নয়। উলিয়ানভ এটিও স্পষ্টভাবে বলেছেন যে ইরান কোনো ভেনেজুয়েলা নয়, যে আপনি চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে তার ভূখণ্ড থেকে অপহরণ করে নিয়ে আসতে পারবেন। উলিয়ানভ আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিত তাদের অবস্থান থেকে ব্ল্যাকমেইল, আল্টিমেটাম এবং সময়সীমা নির্ধারণের মতো উপাদানগুলো বাদ দেয়া। এতদিন যুদ্ধবিরতি দিয়েছি আমরা, এই ৭ দিনের মধ্যে এটা করতে হবে, এই ২৪ ঘন্টা বেঁধে দিলাম। এগুলো হুমকি ধামকি দিয়ে আসলে আলোচনায় সফল হওয়া যায় না। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিবেদনে আরো বলা হয়েছে এই মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থানকে স্পষ্ট করেছে। ধারণা করা হচ্ছে আব্বাস আরাকচির রাশিয়া সফরে এ ধরনের বার্তা আরো জোরালো হবে। ওদিকে যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র দফতর। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এই এক ধরনের বা একতরফা নিষেধাজ্ঞার চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছেন বলে লিনজিয়ান উল্লেখ করেছেন। রিয়াজ উল খালিকের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে দুই পরাশক্তির বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার সহ, যাকে সাধারণত টিপট রিফাইনারি বলা হয়, প্রায় ৪০টি অতিরিক্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষ করে শানজং প্রদেশের এই শোধনাগারগুলো এবং হেলিং পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ এনেছে ওয়াশিংটন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি
পিগড দাবি করেছেন যে ইরানের তেল বাণিজ্যের হ্রাস টেনে ধরার লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং লং আর্ম জুরিডিকশন বা দীর্ঘমেয়াদী আইনি এখতিয়ার বহির্ভূত আচরণ হিসেবে উল্লেখ করেছে। মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে এই ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বেইজিং তার কোম্পানিগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চীন মনে করে আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র বারবার চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকারকে খর্ব করছে, তাদের বাণিজ্যিক বিস্তৃতিকে সীমিত করে দিচ্ছে। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সরবরাহ শৃঙ্খলায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, তো এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওস একটা গোপন খবর প্রকাশ করে দিয়েছে। এই গোপন খবর প্রকাশের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এতদিন যে বিশ্বাসঘাতকতার অভিযোগ শানিত করা হতো, সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল, এমন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওস। এবং সেখানে দাবি করা হচ্ছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটিই প্রথম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বনাম ইরান যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের উপর, বিশেষ করে আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনায় ক্রমাগত হামলা চালায় তেহরান। এর ফলশ্রুতিতে আরব আমিরাতকে রক্ষার জন্যে ইসরায়েলের পক্ষ থেকে আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছিল। কিন্তু এই আয়রন ডোম পাঠানোর পরেও কি ইসরায়েল আরব আমিরাতের নিরাপত্তাকে নিশ্চিত করতে পেরেছে? অবশ্যই এর উত্তর হবে না। কিন্তু এই ধৃষ্টতা কিভাবে দেখালো ইসরায়েল, বা এটা কিভাবে মেনে নিল সংযুক্ত আরব আমিরাত? তাহলে কি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নবায়নের যে ইব্রাহিম আকার্ড চুক্তি করা হয়েছিল সেটি পুনরুজ্জীবিত করা হলো? এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে ঘনিষ্ঠতা, সেটা ন্যাক্কারজনকভাবে ধরা পড়ল। এই তথ্য উপস্থাপনের পর এই প্রতিবেদনের বিরুদ্ধে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত কোনো প্রতিবাদ করেনি। অনেক বিশ্লেষক বলছেন যে তাহলে কি প্রকাশ্যেই সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের এই আয়রন ডোম পাঠানোর খবরটিকে মেনে নেবে, বা এই তথ্য পুরোপুরি সঠিক? দেখুন, ইরান ৪০ দিনের যুদ্ধে কেবলমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা, সেনাবাহিনীদের ঘাঁটি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে অভিযান চালায়নি বা প্রত্যাঘাত করেনি। কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র বলে দাবিদার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, এই রাষ্ট্রগুলো মুসলিম বিশ্বের পক্ষে আছে বলে নানা সময়ে নানা বিবৃতি দিয়েছে, সেই দাবির বিপরীতে গিয়ে কিভাবে ইসরায়েলের সহায়তা গ্রহণ করে? কারণ এই যুদ্ধের মধ্যে ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দফতরের নিবিড় যোগাযোগও চলছিল। ইরান সবসময়ই বলেছে যে আমরা কেবলমাত্র মার্কিন স্থাপনাগুলোতে হামলা করছি, তাদেরকে নিশানা করছি। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের অভিযান চালানো হচ্ছে না। এই ধরনের সুস্পষ্ট অবস্থানের পরেও সংযুক্ত আরব আমিরাতের তরফে ইসরায়েলের কাছ থেকে যে সহযোগিতা নেওয়া হলো, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সংযুক্ত আরব আমিরাত আবারও আবির্ভূত হলো এবং নিজেদেরকে ইসরায়েল পন্থী হিসেবে প্রমাণ করলো। সুতরাং এর আগে আরব আমিরাতের তরফ থেকে ফিলিস্তিনের পক্ষে যত উদ্যোগী গ্রহণ করা হোক না কেন, সেগুলো যে কেবলই লোক দেখানো, তা এই ঘটনার মধ্যে দিয়ে তো স্পষ্টই হয়ে গেল। ফলে এখন নিশ্চয়ই ভিন্ন সমীকরণ তৈরি হবে, যেখানে সৌদি আরব পর্যন্ত নিজেদের অবস্থানকে নিরপেক্ষ রাখার আপ্রাণ চেষ্টা করেছে। তারা ইসরায়েলের পক্ষে কোনো কথা তো বলেইনি, বরং ইরানের সঙ্গে বারবার আলোচনা করে এই কথা বলেছে যে আমরা চাই একটা শান্তিপূর্ণ সমঝোতা। সেখানে সংযুক্ত আরব আমিরাতের এই দুঃসাহসী পদক্ষেপ শেষ পর্যন্ত দেশটিকে যে বিপদে ফেলবে, এটা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে।
দর্শক, এর মধ্য দিয়ে তাদের বিশ্বাসঘাতকতার উন্মোচিত হলো, তাদের মুখোশ খুলে গেল। এখন দেখা যাক যুদ্ধ পরবর্তী সময়ে ইরান কি পদক্ষেপ গ্রহণ করে। দর্শক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।